নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আরেকটি সুন্দর গল্প নিয়ে আমি মধুস্নাতা আরও একবার হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সামনে পাঠ করব আমারই লেখা একটি গল্প। গল্পটি শুনুন। আমার লেখা ও আমার এই পাঠ করা গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি যে গল্পটি পাঠ করব সেই গল্পটির নাম অভিমান। উর্মি কলেজ স্ট্রিটে অনেক ঘোরাঘুরির পরে যখন ভাবছিল এইবার বাড়ি ফিরে যাবে, আজকে আর নয়, আরেকদিন আসবে, ঠিক তখনই পাশের একটি বইয়ের দোকান থেকে শুনতে পেল সেই চেনা গলার স্বরটা। কেউ জিজ্ঞেস করছে, দাদা, আলোর ফুল কি বইটা আছে? খুব পরিচিত সেই স্বরটা, যে আওয়াজ শুনলে ওর মনের ভিতরটা উথাল পাতাল করত। উর্মি এগিয়ে যেতে চাইলেও এগোতে পারল না, পা দুটো যেন ওখানেই আটকে গেছে। দোকানের দিকে তাকিয়ে দেখে, না, ওর কোথাও ভুল হয়নি শুনতে। বইয়ের দোকানে দাঁড়িয়ে আছে অরিত্র। উর্মি কি করবে বুঝতে না পেরে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে অরিত্রর দিকে, অবাক হয়ে দেখতে থাকে অরিত্রকে। একটুও পরিবর্তন হয়নি, সেই একই রকম চেহারা, গম্ভীর গলার স্বর, শুধু একটু ভারী কি ভাব এসেছে চেহারায়। সেটা অবশ্য স্বাভাবিক, 10টা বছরে তো একটু পরিবর্তন হবেই একটা মানুষের। কিছুক্ষণ পরে যখন উর্মি এইভাবে দাঁড়িয়ে থাকা ঠিক নয় এই ভেবে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পিছন থেকে অরিত্র ডাকলো, উর্মি না, উর্মি। সেই ছোটবেলা থেকে উর্মি আর রনিতা খুব ভালো বন্ধু। না, ঠিক বন্ধু নয়, বন্ধু বললে ওদের সম্পর্কটাকে ছোট করা হবে। ওরা ছিল অভিন্ন হৃদয় বন্ধু, দুজন দুজনের সম্পর্কে এত ভালো জানতো যেটা বোধহয় নিজেরা নিজেদের সম্পর্কে জানতো না। দুজনের পছন্দ অপছন্দ ছিল প্রায় এক, তাই ওদের বন্ধুত্বটাও ছিল খুব গভীর। একই পাড়াতে বাড়ি ছিল, সেই নার্সারি থেকে কলেজ, একই সঙ্গে আসা যাওয়া, একই বিষয় নিয়ে পড়াশোনা করা, সবিতেই তারা ছিল একে অপরের সঙ্গী। ওদের এই বন্ধুত্ব দেখে অনেক বান্ধবীরা হিংসে করে বলতো, দেখি কতদিন আর এই বন্ধুত্ব বজায় থাকে, আমরাও দেখব। ওরা কিন্তু এই কথাগুলো হেসে উড়িয়ে দিত। রনিতা খুব ভালো নাচ গান করত, আর উর্মি আঁকত ছবি, আর তার সাথে সাথে একটু আধটু কবিতাও লিখত। উর্মির আর একটা শখ ছিল, সেটা হলো ডায়েরি লেখা। ও রোজ ওর মনের কথা ডায়েরিতে লিখে রাখত। সেই ডায়েরিটা অবশ্য রনিতাকে ছাড়া কাউকে ও হাতে দিতে দিত না। উর্মি আর রনিতার জীবন এইভাবেই বেশ ভালো চলছিল, আর 5টা কলেজ পড়ুয়াদের মতো। কিন্তু সব কেমন যেন ওলট পালট হয়ে গেল অরিত্রর আশা নিয়ে। উর্মির বারবার মনে হয়েছে, অরিত্র যদি সেদিন ওদের জীবনে না আসতো তবে তো সব ঠিক থাকতো। তখন ওরা কলেজের 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষা দিয়েছে। সেই সময় পাড়ার চুমকিদের বিয়ে নিয়ে ওরা খুব মেতেছিল। ওদের পাড়াটাই ছিল সেই রকম, সবাই যেন এক পরিবারের মতো। কারোর বাড়ির কিছু হলে সেটা যেন সবাই নিজের বাড়ির কাজ মনে করে লেগে পড়ত। চুমকিদের বিয়ে মানে তো নিজের দিদিরই বিয়ে, তাই উর্মি আর রনিতাও খুব সাজ গোজ হই হুল্লোড়ে মেতে ওঠে।
ওই বিয়েতেই অরিত্র আসে। ও ছিল চুমকিদেরই এক দূরসম্পর্কের আত্মীয়। অরিত্র ছিল খুবই হ্যান্ডসাম, যে কোনো মেয়ে দেখলেই ওর প্রেমে পড়ে যাবে। স্বভাবতই রনিতা আর উর্মির দুজনেরই অরিত্রকে ভালো লেগে যায়। অরিত্র সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। উর্মি আর রনিতার সঙ্গে তো বটেই, কেননা ওরাও ছিল খুব মিশুকে স্বভাবের, বিশেষ করে রনিতা। বিয়ে মিটে যাবার পরেও রনিতা আর উর্মি দুজনের সঙ্গেই মোবাইলে অরিত্র কথা বলতো। ওরা দুজনে অবশ্য একসঙ্গেই যে কোনো একজনের মোবাইল থেকেই কথা বলতো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। উর্মির মধ্যে ইতিমধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সবসময় কি যেন ভাবছে। রনিতা কিছু জিজ্ঞেস করলেই বলে, কই কিছু না তো। রনিতা ইয়ার্কি মেরে বলে, কি রে, তুই প্রেম করছিস নাকি? উর্মি বলে, ধুর কি যে বলিস, বলে চুপ করে যায়। তারপরে বলে, জানিস আমার একজনকে ভালো লাগে, অবশ্য তার কেমন লাগে আমাকে আমি জানি না। রনিতা যখন জিজ্ঞেস করে সে কে, উর্মি বলে, বলবো, তোকেই তো সব বলবো, কিন্তু কিছুদিন পরে, আগে আমি কনফার্ম হইনি তারপর। রনিতাকে না বলায় রনিতা রাগ করলেও উর্মিও রাগ ভাঙিয়ে দিয়ে বলে, তোকে প্রমিস করছি সবার আগে তোকে বলবো। রনিতা উর্মির কথায় হাসলেও কোথাও যেন মন থেকে খুশি হলো না। মনে মনে বলল, আর যাই হোক না কেন সে যেন অরিত্র না হয়, কেননা রনিতাও যে অরিত্রকে ভালোবেসে ফেলেছে। এর কিছুদিন পরে রনিতা একদিন গানের স্যারের বাড়ি থেকে ফিরছিল। চুমকিদের সঙ্গে দেখা হলো। ও কয়েকদিনের জন্য বাপের বাড়ি এসেছে। এ কথা সে কথা বলার পরে চুমকি বলল, বাবা, তোরা দুই বন্ধুতে মিলে আমার এই ভাই অরিত্রকে কি জাদু করেছিস রে? ও তো ফোন করলে সবসময় তোদের কথা বলে। রনিতা বলল, আমাদের কথা? হ্যাঁ বলে তো, তোরা কত মিশুকে, কি সুন্দর ব্যবহার, এইসব আর কি। রনিতা জিজ্ঞেস করল, আর কি বলে গো তোমার সেই ভাই? ওই তো বলল তোদের সাথে নাকি প্রায় কথা হয় ওর। রনিতা বলল, আচ্ছা তাই বললে বুঝি। তা কি কথা হয় আমার সঙ্গে আর কি কথা হয় উর্মির সঙ্গে, সেটা বলেনি বুঝি তোমার ভাই? না রে বাবা, অত কথা আমি জিজ্ঞেস করিনি, তবে ও যে একেবারে পাগল হয়ে যাবে সেটা বেশ বুঝতে পারছি, বুঝলি? পাগল? কেন পাগল কেন? চুমকি বলল, আহা, পাগল কেন আবার জিজ্ঞেস করছিস? জানিস না যেন না? হ্যাঁ, তবে কার প্রেমে পড়ছে সেটা এখনো বুঝতে পারিনি। রনিতা একটু চুপ করে থেকে হেসে বলল, কেন, ও তোমাকে বলেনি তার নাম? না রে, বলেনি, বোধহয় এখনো ঠিক করে উঠতে পারেনি। তোদের এই দুই সুন্দরীর মাঝখানে ও ডিসাইড করতে পারছে না, বলে চুমকি হো হো করে হেসে উঠল। আমিও জিজ্ঞেস করিনি বুঝলি, ভাবলাম যাক প্রেমটা একটু গভীর হোক, তখন তো বলবেই, ঘটকালিটা তো আমিই করব, কি বল, তাই না? তা ও যদি না বলে তো তুই বল না রে, সেই প্রেমিকাটি কে, তুই না উর্মি? রনিতা একটু চুপ করে তারপর একটু হাসার অভিনয় করে বলল, জানবে গো জানবে, এত তাড়াতাড়ি কি আছে, আজ আসি গো, দেরি হয়ে গেল অনেক। এই বলে ও ওখান থেকে তাড়াতাড়ি চলে আসে। চুমকির সামনে হাসার অভিনয় করলেও ওর মন কিন্তু অশান্ত হয়ে উঠল। কি করবে বুঝতে পারল না।
অরিত্র কার প্রেমে পড়েছে? ওর না উর্মির? উর্মিও তো বলল ওর একজনকে ভালো লাগে। যদি সে অরিত্র হয়, তাহলে তাহলে কি হবে? রনিতাও তো অরিত্রকে ভালোবেসে ফেলেছে। রনিতা রাতে খাওয়া দাওয়ার পরে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে অরিত্রকে ফোন করলো। এই প্রথম ও একা ফোন করলো। এর আগে ও আর উর্মি যে কোনো একজনের ফোন থেকে ফোন করে দুজনেই কথা বলেছে। এখন আর ওর অপেক্ষা করার সময় নয়, ওকে কথা বলতেই হবে। অরিত্র ওর ফোনটা পেয়ে একটু অবাক হয়, কারণ ও কখনো একা ফোন করেনি, তার উপর আবার এত রাতে। রনিতাকে কারণ জিজ্ঞেস করায় ও বলে, তোমার অসুবিধা থাকলে আর করব না কখনো ফোন। অরিত্র বলে, বারে আমি তাই বললাম? তুমি তো কোনোদিন করনি, তাই বললাম। রনিতা একটু ভয়ে আর একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি করিনি? উর্মি করেছে বুঝি তোমাকে? আরে না না, ও তো করেনি কখনো। কেন বলো তো? যাক, রনিতা একটু নিশ্চিন্ত হলো, তাহলে উর্মি ফোন করেনি। তার মানে উর্মির ভালো লাগা ছেলেটা অরিত্র নয়। রনিতা বলল, না মানে আমি এমনি জিজ্ঞেস করলাম, ওই যে তুমি বললে আমি করিনি কখনো, তাই ভাবলাম ও বোধহয় করেছে। অরিত্র বলল, বারে, উর্মি ফোন করলে তুমি জানতে পারবে না, তাই কখনো হয়? তোমরা দুই দেহ এক প্রাণ। এই যে তুমি আমাকে ফোন করলে, আমি শিওর কাল যতক্ষণ না তুমি ওকে বলবে তোমার ভাত হজম হবে না। কি আমি ঠিক বলছি কি না? রনিতা হেসে বলল, বাহ, তুমি দেখছি আমার ব্যাপারে সব জেনে গেছো। হ্যাঁ, তা তো একটু জেনেছি বলতে পারো। তোমার সাথে যখন বন্ধুত্ব করেছি তখন তো জানতেই হবে। এরপরে অনেকক্ষণ কথা হয় দুজনের। এরপর থেকে প্রায় রনিতা ফোন করতো অরিত্রকে, কিন্তু এই কথা ও উর্মিকে কখনো বলেনি। উর্মি যখনই বলতো, চল অরিত্রকে আজ ফোন করি, রনিতা এড়িয়ে যেত। রনিতা জানতো উর্মি একা ফোন করতে চাইবে না, ও একটু লাজুক, তাই প্রথমে নিজের থেকে মিশতে অস্বস্তি বোধ করে, পরে অবশ্য খুব মিশে যায়। তাই ও নিজে ফোন করবেও না, আর জানতেও পারবে না যে রনিতা আর অরিত্র এখন রোজ কথা বলে। তবুও একটা ভয় ছিল, তাই কনফার্ম হয়ে নিয়েছিল অরিত্রর থেকে যে উর্মি ফোন করেছে কিনা। করেনি জেনে ও নিশ্চিত হয়ে অরিত্রর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে যায়। মনে মনে হয়তো কোথাও উর্মির জন্য একটু খারাপ লাগে, ভাবে উর্মিকেও ঠকাচ্ছে, উর্মি ওকে খুব বিশ্বাস করে। আবার ভাবে অরিত্রকে যদি হারিয়ে ফেলে, এই জন্য উর্মিকে অরিত্রর সাথে কথা বলতে দিতে চাইতো না। আর তাছাড়া অরিত্র আর উর্মি দুজনেই তো ইচ্ছে করলেই কথা বলতে পারে, ও তো কখনো বারণ করেনি। উর্মিকে হয়তো অ্যাভয়েড করেছে, ও যখন কথা বলতে চেয়েছে রনিতা কথা ঘুরিয়ে দিয়েছে, কিন্তু অরিত্র তো কথা বলতেই পারত, কিন্তু বলেনি। তার মানে অরিত্র হয়তো উর্মিকে সেরকম চোখে দেখেই না, তাই ফোনও করে না। উর্মি কিন্তু মুখে কিছু না বললেও রনিতার পরিবর্তন ওর চোখে পড়ে। ও বুঝতে পারে রনিতা ওর থেকে কিছু একটা লুকোচ্ছে। রনিতাকে বলে, তোর কি হয়েছে রে? রনিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, কি হবে আমার? না, তোকে আজকাল একটু অন্যরকম লাগে। রনিতা বলে, ধুর, আমার আবার কি হবে, কিছুই হয়নি। উর্মি কিছু বলে না, শুধু ওর দিকে
তাকিয়ে থাকে। রনিতা চুপ করে যায়। মনে মনে কোথাও যেন খারাপ লাগে, কিন্তু পরক্ষণেই মনে হয় না, ও কোনো অন্যায় করছে না। দুটো মানুষের কিছু পার্সোনাল কথা থাকতেই পারে, তা বলে সেটা তৃতীয় কাউকে বলতে হবে তার কোনো মানে নেই। তাছাড়া উর্মির যদি কারোর সঙ্গে পার্সোনাল কথা থাকে, ও কি বলবে রনিতাকে? কখনোই না, তাও যতই উর্মির বেস্ট ফ্রেন্ড হোক না কেন। এর মধ্যে রনিতা আর উর্মি কলেজের পর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আগে ওদের ওখানে কলেজেই পড়তো, এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয় দুজনেই। রনিতা এখন মাঝে মাঝে ইউনিভার্সিটি কামাই করে। উর্মি জিজ্ঞেস করলে বলে, আজ যাব না, তুই যা। অথচ ও চলে যাবার পরেও দুপুরের দিকে অরিত্রর সঙ্গে দেখা করে। অরিত্র রনিতার সঙ্গে মিশতে মিশতে ওকে ওর ভালো লেগে গেছে। একবার দুবার রনিতাকে উর্মির কথা জিজ্ঞেস করলেও রনিতা ওকে বলে, উর্মিকে অনেকবার আসতে বললে ও রাজি হয় না আসতে, বরং ও বিরক্তই হয়। তাই রনিতা ওকে বিরক্ত করে না। শুনে অরিত্রর খারাপ লাগে, তাই বলে, ওকে তাহলে আর বিরক্ত করো না, ও হয়তো আমি থাকবো বলে আসতে চায় না। রনিতা ভাবে, এই কথাগুলো না বললে যদি অরিত্র উর্মির সঙ্গে যোগাযোগ করে, তাই ও উর্মি সম্পর্কে এইরকম বলে। মনে মনে ওর একটু খারাপ লাগে ঠিকই, তাই অরিত্রর কথাই আর কিছু বলে না। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। ইতিমধ্যে রনিতা আর উর্মি দুজনের বাড়ি থেকেই মেয়েদের বিয়ের সম্বন্ধ দেখা শুরু করেছে। মধ্যবিত্ত বাঙালি পরিবারে যেমন হয় আর কি, মেয়েরা বড় হলেই বাড়িতে সম্বন্ধ আসতে শুরু করে। একদিন দুপুরে উর্মির বাড়িতে বসে ওরা দুজনে গ্রুপ স্টাডি করছে, আর গল্প তো করছেই। উর্মি হঠাৎ বলে, জানিস, আমার না অনেক সম্বন্ধ আসছে, কিন্তু কি করব বুঝতে পারছি না। রনিতা অবাক হয়ে বলল, কেন, কি হলো? উর্মি বলল, তোকে বলেছিলাম না আমি একজনকে পছন্দ করি, তাই তার কথা মা বাবাকে বলবো কিনা ভাবছি। রনিতা বলল, তুই যাকে পছন্দ করিস সে তোকে পছন্দ করে তো? জানি না রে, কোনো কথা হয়নি, ভাবছি তাকে একবার ফোন করব কিনা। সে আমার সম্পর্কে কি ভাবে সেটাও তো জানা দরকার। রনিতার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সেই মানুষটা যদি অরিত্র হয়, তাহলে তো সব জানাজানি হয়ে যাবে। তাই ও উর্মিকে বলল, একদম না, তোর কি কোনো প্রেস্টিজ নেই নাকি? তুই ফোন করলে দেখবি ও তোকে পাত্তাই দিচ্ছে না। তাছাড়া ও যদি তোকে সেই রকম ভাবে দেখতো, ও তাহলে নিজেই এতদিনে ফোন করত। আর তুই ফোন করার পরে ও যদি ব্যাপারটা বুঝতে পারে, তাহলে হয়তো ও এটা নিয়ে হাসাহাসি করতে পারে। তাই তুই একদম ফোন করবি না, বুঝলি? উর্মিও কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, তুই হয়তো ঠিকই বলছিস। আমি যা ভাবছি সেটা যদি তার মনে না থাকে, তবে সে তো এটা নিয়ে হাসাহাসি করতেই পারে। আর সত্যি তো, সেও তো একবারও আমাকে ফোন করেনি। আমি হয়তো শুধু শুধু তার কথা ভাবছি, সে হয়তো কখনো আমার কথা চিন্তাই করেনি। ও আরো কিছু একটা বলতে যাবে, এমন সময় উর্মির মা ডাকলেন, ফল কেটেছেন নিয়ে আসার জন্য। উর্মি ঘর থেকে বেরিয়ে গেলে রনিতা ওর ডায়েরিটা খুলে দেখলো। দেখেই ওর শরীরটা খারাপ করতে লাগলো। মনে হলো পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে। প্রতিটা পাতায় যে অরিত্রর নাম লেখা। সেই প্রথম দিন থেকেই, জবের থেকে ওর সাথে আলাপ হয়েছে, তারপরে ওরা যতবার কথা বলেছে, অরিত্রকে ওর কেমন লাগে। ও বসে আছে
অরিত্র একদিন ওকে ঠিক ফোন করবে। রনিতা কি করবে ভাবতে ভাবতে উর্মি ঘরে ঢুকলো। রনিতা ডায়েরিটা রেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। এ কথা সে কথার পরে রনিতা বলল, ও উর্মি, তোকে তো একটা কথা বলাই হয়নি রে। কি কথা রে? উর্মি অবাক হয়ে জিজ্ঞেস করলো। আরে সেদিন আমাদের বাড়িতে চুমকি দিয়ে এসেছিল। এসে আমার মা বাবাকে বলল ও নাকি আমার জন্য একটা সম্বন্ধ এনেছে। ওর বিয়েতে নাকি আমাকে কে দেখেছিল, তার নাকি খুব পছন্দ হয়েছে, তাই ওকে দিয়ে বলে পাঠিয়েছে। উর্মি জিজ্ঞেস করল, কে রে সে? কে জানে কে? চুমকি দিকে জিজ্ঞেস করলাম। হাসলো, কিছুই বলল না, শুধু বলল তুই খুব ভালো করে চিনিস, বলেই চলে গেল। রনিতা এক নিঃশ্বাসে কথাগুলো বলে উর্মির দিকে তাকালো। দেখলো ওর মুখটা কেমন হয়ে গেছে, ও খুব চুপ করে আছে। উর্মিকে জিজ্ঞেস করাই ও বলল, কিছু না, এই দুই একটা নোটস আজ কমপ্লিট করব, তাই ভাবছিলাম। রনিতা বলল, ঠিক আছে রে, এখন আমি যাই, আমাকেও তো পড়তে হবে, বলে ও চলে গেল। শুধু মনে মনে বলল, আমার এই মিথ্যে বলা ছাড়া আর কিছু করার ছিল না উর্মি, সরি, আমাকে ক্ষমা করিস। বাড়িতে এসে রনিতা অরিত্রকে ফোন করে। ওরা এতদিন ঠিক করেছিল আর কিছুদিন পরে অরিত্রদের বাড়ি থেকে রনিতার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে, কিন্তু এখন আর রনিতা দেরি করতে চায় না। তার উপর ও আবার উর্মিকে মিথ্যে বলে এসেছে, তাই যে হোক করেই হোক অরিত্রকে জানাতে হবে বিয়ের কথাটা। কিন্তু উর্মিকে যা বলেছে তা তো বলা যাবে না, তাই মনে মনে ঠিক করে নিল কি বলবে। অরিত্রকে বলল, খুব বিপদে পড়ে গেছি। অরিত্র ভয় পেয়ে বলল, কেন, কি হয়েছে? রনিতা বলল, বাড়ি থেকে আমার সম্বন্ধ দেখছে, বেশ কয়েকটা ছেলে প্রোফাইল বাবা শর্টলিস্ট করেছে, এখন কি করব? অরিত্র বলল, তুমি বাড়িতে বলো আমার কথা। রনিতা বলল, আমার ভয় করছে, যদি বাবা না করে দেয়, লাভ ম্যারেজ যদি না মানতে চায়, তাহলে কি হবে? অরিত্র বলল, কিন্তু বলতে তো হবে একদিন, এইভাবে তো চুপ থাকতে পারবে না। রনিতা একটু চুপ থেকে বলল, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। অরিত্র জিজ্ঞেস করায় ও বলল, তুমি এক কাজ করো, তুমি চুমকি দিকে দিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও, বলো যে আমাকে তোমার ভালো লেগেছে, তাই বিয়ের প্রস্তাব পাঠাচ্ছ। অরিত্র বলল, তাতে তোমার বাবা মানবেন? রনিতা বলল, হ্যাঁ, বাবা তো ভাববে এটা সম্বন্ধ এসেছে, আর বাকি সম্বন্ধের মধ্যে এটা জানাশোনা, তাই মনে হয় খুব একটা আপত্তি করবে না। অরিত্র বলল, ঠিক আছে, তাই ভালো হবে, আমি চুমকিদিকে বলছি। অরিত্র ফোন রাখার পরে রনিতা কিছুটা নিশ্চিন্ত হলো। তাছাড়া উর্মিকে যা বলেছে, মানে চুমকিদির সম্বন্ধ নিয়ে আসার ব্যাপারটা, সেটাও সত্যি হবে। উর্মিও জানবে চুমকিদি সম্বন্ধ নিয়ে এসেছে, আবার চুমকিদি ভাববে অরিত্র রনিতাকে ভালো লেগেছে, তাই বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে, আর অরিত্র ভাববে রনিতা তো ওর বাবা অন্য কোনো সম্বন্ধ ঠিক না করে, সেই জন্যই আগের থেকে চুমকিদির মাধ্যমে সম্বন্ধ পাঠাচ্ছে। 3 মাস পরে আজ রনিতার বিয়ে। সকাল থেকেই পাড়ার লোকজন, আগের দিনের আসা আত্মীয় স্বজন সবাই মিলে কাজে ব্যস্ত। পাড়ার সমবয়সী মেয়েরা হৈ হৈ করছে, রনিতাকে সবাই ঘিরে রয়েছে, ওর গায়ে হলুদ, সাজগোজ সবকিছু নিয়ে ওরা খুব ব্যস্ত। সব থেকে বেশি ব্যস্ত উর্মি। আজ ওর বেস্ট ফ্রেন্ডের বিয়ে,
ও তো ব্যস্ত থাকবেই, তার উপর রনিতাকে দেখাশোনা, ওর সাজগোজ, শাড়ি, গয়না সবকিছু দেখাশোনার দায়িত্ব রনিতার মা ওর উপর দিয়েছে। রনিতা কখন কি শাড়ি পরবে, ওর সুটকেস গুছিয়ে রাখা সবই উর্মি করছে। বিয়েতে সাজানোর সময়ও ও হাতে হাতে সব এগিয়ে দিয়েছে পার্লারের মেয়েদের। বিয়ের পরে অবশ্য আর বাসর জাগেনি। সারাদিনের পরে ওর শরীরটা খুব খারাপ লাগছিল, তাই বাড়ি চলে যাই ও। রনিতা অনেকবার থাকতে বললেও ও আর থাকেনি। পরের দিন যখন রনিতা চলে যাচ্ছে তখন ও আসে রনিতাদের বাড়িতে। রনিতা খুব কান্নাকাটি করছে। তাহলে কি রে, তোর এতক্ষণে আসার সময় হলো যখন আমি চলে যাচ্ছি? উর্মি বলল, রাগ করিস না রে, সত্যি কালকে আমার শরীরটা ভালো ছিল না। তারপর অরিত্রর দিকে তাকিয়ে বলল, কি মশাই, কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? অরিত্র বলল, ও মা, চিনতে পারবো না কেন? আমি তো ভাবলাম তুমিই বোধহয় আমাকে চিনতে পারবে না। উর্মি কিছু বলতে যাচ্ছিল, রনিতা কথা ঘুরিয়ে দিয়ে বলল, আরে ছাড় তো ওর কথা, তুই কাল যাবি কিন্তু আমার বউ ভাতে। উর্মি কিছু বলল না, শুধু হাসল আর বলল, খুব ভালো থাকিস রনিতা, খুব সুখী হোস, তোরা দুজনে খুব সুখে সংসার কর। আমি জানি তুই খুব ভালো থাকবি। মনের মানুষের সাথে বিয়ে হয়েছে, মনে আর কোনো দ্বিধা রাখিস না, অরিত্রকে নিয়ে ভালো থাকিস। রনিতা একটু অবাক হয়ে তাকালো উর্মির দিকে। ওর মনে যে একটু দ্বিধা বা চিন্তা ছিল সেটা উর্মি জানলো কি করে? উর্মি বলল, দেখ আমি কি সব বলে যাচ্ছি, আমি জানি তুই খুব ভালো থাকবি, তোদের দুজনকে খুব ভালো বানিয়েছে রে। আর শুধু আজকে নয়, প্রথম থেকেই তোদের দুজনকে একসাথে খুব ভালো লাগে দেখতে। ওই যেদিন তোদের আমি কফি হাউসে দেখেছিলাম সেদিনই জানি তোরা একে অপরের জন্যেই তৈরি। খুব ভালো থাক। বলে উর্মি চলে গেল। রনিতা ওর চলে যাওয়া দেখতে লাগলো আর বুঝতে পারল উর্মি ওর আর অরিত্রর ব্যাপারটা জানতো, ওদের একসাথে দেখেছিল উর্মি। তার মানে ও জানতো রনিতা অরিত্রর সঙ্গে যোগাযোগ করে। এটা জেনেই ও সেদিন রনিতাকে পরীক্ষা করে দেখার জন্য বলেছিল ও একবার সেই ছেলেটিকে ফোন করে দেখবে সে কি ভাবছে। আর রনিতাও বোকার মতো ভয় ওকে বারণ করেছিল। ছি ছি, নিজের জন্যই নিজেকে আজ ছোট লাগলো রনিতার। ও উর্মিকে এভাবে ঠকাতে চায়নি, কিন্তু ও যা করেছে তা অরিত্রকে ভালোবেসে করেছে। রনিতা এরপরে শ্বশুর বাড়ি চলে যায়। উর্মি সেদিন ওর বউ ভাতে যায়নি, আর কোনোদিনও রনিতার সঙ্গে দেখাও করেনি। রনিতা যখন অষ্টমঙ্গলা এসেছিল আগের দিন উর্মি মামার বাড়ি চলে যায়, দিদার জন্য মন খুব খারাপ করছে এই বলে। দিদাও ওকে খুব ভালোবাসতেন, তাই সবাই ভাবে সত্যি হয়তো দিদার জন্য মন খারাপ করছে, তাই আর কেউ কিছু বলেনি। রনিতা বিয়ের পরে এমএ পরীক্ষা দিয়ে পড়ায় ইতি টানে, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। উর্মি হায়ার স্টাডিজের জন্য দিল্লি, তারপরে বিদেশে চলে যায়। ওখানেই পড়া শেষ করে ওখানকার একটা ইউনিভার্সিটিতে পড়ায়। উর্মির মা বাবা ওদের পুরনো বাড়ি বিক্রি করে কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, তাই ওই পুরনো জায়গায় সবার সাথে আর যোগাযোগ কারোরই নেই, সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়েছেন। উর্মিও 2 বছরে একবার আসে, মা বাবাকেও নিয়ে যায় ওর কাছে। ও আর বিয়ে করেনি, অনেক চেষ্টা করেও মা বাবা ওকে রাজি করাতে পারেননি। এবারও পুজোয় এসেছে কলকাতায়, আর কলকাতায় আসলে
কলেজ স্ট্রিট তো যাবেই, সেরকমই আজও গিয়েছিল। সেখানে হঠাৎ দেখা অরিত্রর সঙ্গে। উর্মিকে দেখে অরিত্র বলল, কি হলো, চিনতে পারলে না? উর্মি কিছুক্ষণ চুপ থেকে বলল, না, আসলে হঠাৎ এরকম ভাবে দেখা হবে ভাবতে পারিনি। অরিত্র বলল, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো চলে যাচ্ছে আর কি। তা তুমি কি বই কিনলে? উর্মি দেখালো, এই তো দুটো বই কিনলাম। আর তুমি তো বোধহয় আলোর ফুলকি কিনলে, তাই না? অরিত্র হেসে বলল, হ্যাঁ, ওই ছেলের জন্য কিনলাম। উর্মি বলল, বাহ, খুব ভালো। তা কত বড় হলো তোমার ছেলে? এই তো 7 বছর পূর্ণ হলো। তারপরে অরিত্র একটু চুপ থেকে বলল, সময় কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। উর্মি বলল, হ্যাঁ, ঠিকই বলেছ। অরিত্র উর্মিকে বলল, তোমার যদি বই কেনা হয়ে থাকে আর যদি একটু সময় থাকে, তাহলে চলো না, একটু কফি খেতে খেতে কথা বলি, অবশ্য তোমার যদি আপত্তি না থাকে। উর্মি একটু ইতস্তত বোধ করছিল, তারপর বলল, না, আজ আমার একটু তাড়া আছে, আমি কয়েকদিন পরে চলে যাচ্ছি, তাই কিছু কাজ বাকি আছে। তুমি বরং এক কাজ করো, যখন তোমার সাথে দেখা হয়েই গেল, তখন শুধু তুমি কেন, তোমার পুরো পরিবার নিয়ে তুমি কালকে আমাদের বাড়িতে এসো ডিনারে। কি, আসবে তো? নাকি? বলে উর্মি একটা কিছু বলতে যাচ্ছিল। অরিত্র বলল, নিশ্চয়ই আসবো, কাল তাহলে দেখা হবে। উর্মিও ওর অ্যাড্রেসটা দিয়ে দিল অরিত্রকে। উর্মি কিন্তু একবারও রনিতা কেমন আছে জিজ্ঞেস করল না। অরিত্র একটু অবাক হলো, তবু মুখে কিছু বলল না। আজ উর্মি নিজের হাতে সব রান্না করলো। ওর মা বাবাও খুব খুশি। কতদিন পরে আজকে সেই পরিচিত কাউকে দেখবে, রনিতাকে দেখবে। রনিতাকে ওনারাও খুব ভালোবাসতেন। ও এলে ওর মা বাবা, বাকি আরো অনেকের খবর পাবেন। উর্মি রনিতার ছেলের জন্য অনেক বই আর খেলনা কিনে রেখেছে। ঠিক 8টা নাগাদ কলিং বেল বাজলো। উর্মি দৌড়ে গেল। আজ আবার রনিতার সঙ্গে অনেক দিন পরে দেখা হবে। কেন জানি না, আজ সকাল থেকেই রনিতাকে দেখার জন্য মনটা ছটফট করছে। এতদিনের অভিমানটা বোধহয় আস্তে আস্তে সরে যাচ্ছে। দরজা খুলেই বলে, বাবা, সেই কখন থেকে বসে আছি, আর এই আসার সময় হলো? অরিত্র বলল, সরি, একটু দেরি হয়ে গেল, আসলে অফিস থেকে বাড়ি গিয়ে বুবাইকে নিয়ে আসলাম তো, তাই। অরিত্রর পাশে ওর ছোট্ট ছেলেটাকে উর্মি দেখেই কোলে তুলে নিল। কিন্তু রনিতা কোথায়? ও আসেনি? অরিত্রকে জিজ্ঞেস করালো, চুপ করে থাকলো। উর্মি বলল, ও, বুঝেছি, ও বোধহয় আমার উপর অভিমান করে আছে। আর না হয় তোমাকে আসতে বলেছি বলে ও পছন্দ করেনি, তাই আর আসেনি। উর্মির মা বলল, কি যা তা বলছিস এসব তুই? উর্মি বলল, আমি যা বলছি সব ঠিক বলছি, তোমরা অনেক কিছু জানো না। ওর মা বলল, কি জানি না আমরা? এবার অরিত্র বলল, মাসিমা, আমি সব বলছি, আর সব বলার জন্যই আমি আজ এসেছি। কিন্তু এই কথাগুলো বুবাইয়ের সামনে না বলাই ভালো, ওকে যদি একটু পাশের ঘরে রাখা যায়। উর্মির বাবা বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। কাজের মেয়েটিকে দিয়ে ওরা ওকে পাশের ঘরে পাঠিয়ে দিলেন। এরপরে অরিত্র একে একে সব বলল। ওর সঙ্গে রনিতা আর উর্মির আলাপ হওয়া,
ফোনে কথা বলা, রনিতার সঙ্গে আলাদা করে কথা বলা, উর্মিরও ওকে ভালো লাগা, রনিতাদের বাড়িতে চুমকিদির মাধ্যমে সম্বন্ধ পাঠানো, ওদের বিয়ে এবং রনিতার সঙ্গে উর্মির সম্পর্ক শেষ হয়ে যাওয়া, সব কিছু। উর্মির মা বাবা এতদিনে বুঝলেন কেন উর্মি আর রনিতার সঙ্গে যোগাযোগ রাখেনি, আর কেনই বা ও অন্য কাউকে বিয়ে করেনি। উর্মির মা জিজ্ঞেস করলেন, তুমি এইসব জানলে কি করে? অরিত্র বলল, রনিতা আমাকে সব বলেছে। ও যেদিন থেকে জানতে পেরেছে উর্মি সব জানতো অথচ ওকে কিছু বলেনি, ও লজ্জায় মাটিতে মিশে গেছে। বহুবার উর্মির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, ক্ষমা চাইতে চেয়েছে, কিন্তু উর্মি অনেক দূরে সরে গিয়েছিল বলে ও তা পারেনি। উর্মির বাবা বললেন, দেখো, যা হবার তা হয়ে গেছে, এখন আর ওসব কথা ভেবে বা আলোচনা করে লাভ নেই। আর আমার এও মনে হয় উর্মিও বোধহয় এখন আর এসব নিয়ে চিন্তা করে না, ও এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত। কি আমি ঠিক বলেছি তো উর্মি? উর্মি বলল, হ্যাঁ বাবা, আর তাই তো আমি সব ভুলে আবার রনিতার সঙ্গে আগের মতো আমাদের পুরনো দিনগুলো ফিরিয়ে আনবো বলেই তো আজকে ওদের ডাকলাম। কিন্তু রনিতা তো এলো না, ও বোধহয় আমি নিজে না গেলে আসবে না, তাই না অরিত্র? ওর রাগ অভিমান ভাঙবে না। অরিত্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কোথায় যাবে ওর অভিমান ভাঙাতে? ও তো এখন সবকিছুর ঊর্ধ্বে। উর্মি বলল, মানে? আমি ঠিক বুঝলাম না। বুবাইয়ের জন্মের সময় ওর অবস্থা খুব ক্রিটিক্যাল হয়েছিল, ওকে আর বাঁচাতে পারেননি ডাক্তার। উর্মি কথাটা শুনে সোফার উপর বসে পড়ল। কি? হ্যাঁ, আজ 7 বছর হলো রনিতা আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু কি আশ্চর্য জানো, ও বোধহয় বুঝতে পেরেছিল ও আর বাঁচবে না। মৃত্যুর কিছুদিন আগেও ও বলতো, একবার যদি উর্মির সঙ্গে দেখা হতো তাহলে ক্ষমা চেয়ে নিতাম, আমি নিশ্চিন্ত হতাম। কিন্তু তার হলো না। আমি বুঝতে পারতাম না, এখন বুঝি ও বুঝেছিল আর বেশি দিন বাঁচবে না। কিছুক্ষণ পরে উর্মি পাশের ঘরে বুবাইকে জড়িয়ে ধরে বসে আছে। আজকে অরিত্রকে খুব রিকোয়েস্ট করেছে আজ একটা রাতের জন্য বুবাইকে ওর কাছে রেখে যেতে। অরিত্র আপত্তি করেনি, বুবাইও খুব খুশি। অনেক রাত পর্যন্ত উর্মির সঙ্গে গল্প করেছে, ওর মার গল্প শুনেছে। পরের দিন বাড়ি যাবার সময় বুবাই ওকে প্রমিস করিয়ে নিয়েছে প্রতি বছর পুজোর সময় উর্মি কলকাতায় আসবে আর বুবাইয়ের সঙ্গে পুরো পুজোটা কাটাবে। উর্মিও বুবাইকে আদর করে রনিতার উদ্দেশ্যে বলে, রনিতা, আমায় ক্ষমা করে দিস, তোর উপর আমি অভিমান করেছিলাম ঠিকই, কিন্তু একটা দিনের জন্যও তোকে আমি ভুলিনি। কিন্তু তোর অভিমান তো অনেক বেশি ছিল রে, তাই তুই আমার থেকে এত দূরে চলে গেলি যাতে তোর কাছে গিয়ে অভিমান ভাঙাতে না পারি। বুবাইয়ের কথা মতো উর্মি এখন প্রতি পুজোতেই কলকাতায় আসে, এমনকি এখন বছরে 2 বারও আসে। আগেও 2-3 বছরে একবার আসতো। বুবাইয়ের মধ্যে দিয়েই ওর আর রনিতার শৈশবকে ফিরে পেয়েছে। বুবাইয়ের সঙ্গে থেকে ওর সাথে সময় কাটিয়ে ও যা শান্তি পায়, সুখ পায়, তার পৃথিবীর কোথাও পায় না। এই সুখ
আর শান্তির কোনো মূল্যই হয় না। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এরকম আপনাদের নিজস্ব লেখা কোনো গল্প থাকে যেটি আপনারা সকলের সামনে তুলে ধরতে চান, বা আপনাদের পছন্দের কোনো লেখকের লেখা কোনো বিশেষ গল্প যদি শুনতে চান, তাহলেও আপনারা আমাকে কমেন্ট করে সেটি জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই পছন্দের বা আপনাদের নিজস্ব লেখা সেই গল্পগুলি গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাদের সামনে তুলে ধরতে। তবে আপনারা যখনই আপনাদের লেখা কোনো গল্প পাঠাবেন, এই বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন সেই গল্পগুলি যেন সমস্ত বয়সী শ্রোতাদের শোনারই উপযুক্ত হয়। আসি, আবার হাজির হব আরেকটি সুন্দর গল্প নিয়ে এই গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।